বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার ২৭ এপ্রিল, ১৪ বৈশাখ এবং ফার্সি ৭ উর্দু বেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৬২৫ কিলোহার্টজে এবং সৌদি আরবে ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টজে।
ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ইরাক সফর সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে রাশিয়ার টিকা স্পুতনিক ভি এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন দর্পণ। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শিরোনাম। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া আমেরিকার সামনে অন্য কোনো পথ খোলা নেই বলেছেন প্রেসিডেন্ট রুহানি। ফিলিস্তিনের গাজায় ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। তেল আবিব বলছে ফিলিস্তিনিদের রকেট নিক্ষেপ বন্ধ করতে হবে। করোনার টিকা পেতে 6 দেশের চীনা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরো 78 জন। এবং ভারতে একদিনে করোনায় 2711 জনের মৃত্যু। কেন্দ্রীয় রাজ্য সরকারের পদক্ষেপগুলো জানতে চেয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, গোটা বিশ্ব আজ একথা মেনে নিয়েছে যে ইরানের সঙ্গে সমঝোতা এবং এদেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কোনো উপায় নেই। এ বিষয়টিকে তিনি ইরানের জন্য বিরাট সাফল্য বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট রুহানি সোমবার সন্ধ্যায় ইরানের একদল শিল্প উদ্যোক্তার সঙ্গে বৈঠকে ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে চলমান বৈঠকের কথা উল্লেখ করে এ মন্তব্য করেন। তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটানোর লক্ষ্যে তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু ইরানি জনগণের প্রতিরোধ, সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা ও সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সে যুদ্ধে ইরানের বিজয় হয়েছে। গোটা বিশ্ব এমনকি আমেরিকা আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে তাদের অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ হয়েছে। হাসান রুহানি শিল্প উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজার ধরার পরামর্শ দিয়ে বলেন, শুধুমাত্র দেশের বাজারের কথা মাথায় রেখে পণ্য উৎপাদন করলে চলবে না, বরং বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করতে হবে। তিনি আমেরিকার অর্থনৈতিক যুদ্ধের সময় দেশের অর্থনীতিকে পতনের হাত থেকে রক্ষা করতে ভূমিকা রাখার জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার বলেছেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের অপকর্মগুলো তাদের জন্যই উল্টো ফল বয়ে আনবে। মেজর জেনারেল হোসেন সালামি গতকাল লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, ইসরায়েলের যে কোনো শয়তানি কর্মকাণ্ডের সমান অথবা তার চেয়ে শক্তিশালী জবাব দেবে ইরান। জেনারেল সালামি বলেন, ইহুদিবাদী ইসরায়েল এই অঞ্চলে যেসব দুষ্কর্ম করছে, অদূর ভবিষ্যতে এগুলো তাদের জন্যই প্রকৃত বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আইআরজিসির কমান্ডার আরো বলেন, তারা যদি তাদের অপরাধযজ্ঞ চালিয়ে যেতে থাকে তবে তারা অতীতের চেয়ে দ্রুত গতিতে নিজেদের ধ্বংস ডেকে আনবে। ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের সবগুলো উপাদান প্রায় প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হামলার হুমকি দিয়েছে। তেল আবিব জাতিসংঘের বিশেষ প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে পাঠানো এক বার্তায় এই হুমকি দিয়েছে বলে ইসরায়েলের ওয়াল্লা নিউজ জানিয়েছে। ইহুদিবাদী সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলেছে, ইসরায়েল সরকার জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টোর
কুইন্সল্যান্ডের মাধ্যমে হামাসের কাছে পাঠানো সতর্কবার্তায় বলেছে, ইসরায়েল অভিমুখে গাজা থেকে রকেট হামলা বন্ধ না করলে এই উপত্যকায় ভয়াবহ হামলা চালাবে তেল আবিব। সূত্রটি জানিয়েছে, গাজা থেকে রকেট বর্ষণের বিষয়টিকে কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে সোমবার ইসরায়েলি মন্ত্রিসভা জরুরি বৈঠকও করেছে। গাজা উপত্যকার নিকটবর্তী ইহুদিবাদী উপশহরগুলোতে গত প্রায় 4 দিন ধরে রকেট বর্ষণ করে যাচ্ছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর্মেনিয়ার কথিত গণহত্যার জন্য তুরস্ককে দায়ী করে গত শনিবার যে বক্তব্য দিয়েছেন তা পাল্টানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, 1915 সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার কারণে দুই দেশের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তুর্কি মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে এরদোগান বলেন, 100 বছরেরও বেশি সময় আগে আমাদের অঞ্চলে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভিত্তিহীন, অন্যায় ও অসত্য মন্তব্য করেছেন। আমি আশা করি যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রেসিডেন্ট তার ওই বক্তব্য থেকে সরে আসবেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমেরিকার এই পদক্ষেপে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। গত শনিবার জো বাইডেন বলেন, মেডস ইয়ারহার্নে নিহতদের প্রতি আমরা সম্মান জানাই। সেখানে যে বীভৎস ঘটনা ঘটেছে তা কখনোই ইতিহাস থেকে মুছে যাবে না। বাইডেনই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে কথিত গণহত্যা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন। করোনার টিকা পেতে 6টি দেশ নিয়ে জরুরি ভিত্তিতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়াতে যোগ দিচ্ছে বাংলাদেশ। আজ করোনার টিকা নিয়ে দক্ষিণ এশিয়ার 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। করোনা ভাইরাস মোকাবেলায় চীনের উদ্যোগে দক্ষিণ এশিয়ার 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে মঙ্গলবার বিকেলে। বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ সহ পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। তবে ভারত সহ দক্ষিণ এশিয়ার বাকি 3টি দেশ এই উদ্যোগের সাথে নেই। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, আজকের বৈঠকে করোনার টিকা সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর মজুদ গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে 6টি দেশ। এছাড়া কোভিড পরবর্তী দারিদ্রতা দূরীকরণে একসঙ্গে কাজ করবে এই দেশগুলো। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, নতুন এই উদ্যোগে ভারতকেও যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে চীন। পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, সদস্য দেশগুলোর উদ্যোগে খুব শিগগিরই একটি ই-কমার্স প্ল্যাটফর্ম গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অন্য কোথাও থেকে কোনো দেশে চিকিৎসা সরঞ্জাম আমদানি করতে চাইলে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে নিতে হবে। সেদিকে বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 78 জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,228 জনে। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় এই ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো 3,031 জনের দেহে। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,51,659 জন। এর আগে সোমবার দেশে করোনায় 97 জনের মৃত্যু হয় এবং 3,306 জনের দেহে করোনা শনাক্ত হয়। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ভারতে 24 ঘন্টায় 3,23,144 জনের দেহে করোনার ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। একই সময় 2,711 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ওদিকে আজ এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলো কি কি ব্যবস্থা নিয়েছে তা বিস্তারিত জানতে চেয়েছে দেশটির শীর্ষ আদালত। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতে দ্রুত গতিতে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, 24 ঘন্টার মধ্যে দেশে 3,23,144টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে।
একই সময়ে ২,৭১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একটানা ষষ্ঠ দিনে দৈনিক ৩ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে। এর ফলে দেশে এ পর্যন্ত মোট ১,৭৬,৩৬০ জন করোনা আক্রান্ত হলেন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ১,৯৭,৮৯৪ জনে পৌঁছেছে। সরকারি সূত্রে প্রকাশ, এ পর্যন্ত মোট ১,৪৫,৫৬,২০৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৮,৮২,২০৪। এদিকে দেশের করোনা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এক নাগাড়ে বাড়তে থাকা সংক্রমণের মোকাবেলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এখন রাজনৈতিক তরজার সময় নয়। এই মুহূর্তে মানুষের জীবন বাঁচানোই প্রশাসনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এখন জাতীয় বিপর্যয়, আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকার। আদালত যখনই মনে করবে তখনই ওই ইস্যুতে হস্তক্ষেপ করবে। আজ মঙ্গলবার এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলো কি কি ব্যবস্থা নিয়েছে তা বিস্তারিত জানতে চেয়ে রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে তারা জানিয়েছে শুক্রবার ওই মামলার পরবর্তী শুনানি হবে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সর্বত্র আছড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির সিনিয়র নেতা ও দলটির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি আজ গণমাধ্যমকে বলেছেন, নিঃসন্দেহে পরিস্থিতি ভয়াবহ, নিঃসন্দেহে আতঙ্কের বাতাবরণ আগে থেকে তৈরি হয়েছে। এটা প্রতিহত করার দায়িত্ব সম্পূর্ণ রাজ্য সরকারের। যেভাবে বলা হলো ৬৪% ভ্যাকসিন বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, মোদি মেড করোনা, তাতে পশ্চিমবঙ্গের কতটা সুরাহা হলো আমার জানা নেই তা। তিনি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সর্বত্র আছড়ে পড়েছে। আমাদের রাজ্য সরকার তা থেকে জানত, কিন্তু তারা এখানে কোভিড বেডের সংখ্যা কমিয়ে দিয়েছেন। আফগানিস্তানের তালেবান গোষ্ঠী তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় যোগ দেবে বলে জানিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদেক খান তালেবানের সিদ্ধান্তের কথা আফগান সরকারকে জানিয়েছেন। আফগান সরকারের পাকিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ওমর দাউদজাই আজ বলেছেন, পাক প্রতিনিধি তালেবানের সম্মতির কথা জানিয়েছেন। বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি তালেবান সহিংসতা হ্রাস ও যুদ্ধবিরতির বিষয়েও সম্মত হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তোড়জোড় শুরু করেছে। এর অংশ হিসেবে তারা কাতারে দুটি B-52 বোমারু বিমান পাঠিয়েছে, প্রয়োজন হলে যাতে আফগানিস্তানে বোমা হামলা চালানো যায় সেজন্যই এ ব্যবস্থা। মার্কিন বিমান বাহিনী গতকাল এক বিবৃতিতে বলেছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে দুটি B-52 হর্নেট স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান পৌঁছেছে। বিবৃতিতে আরো বলা হয়, এ দুটি বোমারু বিমান কাতারে আগে থেকে মোতায়েন অন্য দুটি বোমারু বিমানের সঙ্গে মিলে কাজ করবে। আফগানিস্তানে মার্কিন ও নেটো বাহিনীর সেনাদের প্রয়োজনীয় সুরক্ষার দায়িত্বে থাকবে এইসব বোমারু বিমান। আগামী 1 মে থেকে আফগানিস্তান হতে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হচ্ছে। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা রয়েছে। ইরাকের দক্ষিণে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর গাড়ি বহরে দুটি বিস্ফোরণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে শাফাক নিউজ জানিয়েছে, ইরাকের জিকার মহড়া সড়কে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে অল্প সময়ের ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণ ঘটেছে। প্রথম বোমাটি যেখানে বিস্ফোরিত হয়েছে সেখান থেকে ঠিক 300 মিটার দূরে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে। এর ফলে মার্কিন বাহিনীর একটি সামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাড়িতে করেও সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল। এছাড়া আজ ভোরে বসরায় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী এক বহরেও বিস্ফোরণ ঘটেছে বলে খবর এসেছে। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে সম্প্রতি হামলার ঘটনা বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছেন। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চান। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৬২৫ কিলোহার্টজে এবং সৌদি আরবে ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা ছাড়াও শিয়া ও সুন্নি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে তার এই সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দুদিনের রাষ্ট্রীয় সফরে ইরাকে অবস্থান করছেন। বাগদাদে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা ছাড়াও ইরাকের কুর্দিস্তান এলাকার কর্মকর্তাদের সঙ্গেও তিনি আলোচনায় মিলিত হবেন বলে কথা রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইরাক সফর তিনটি কারণে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, দুদেশের অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতাকে শক্তিশালী করা, বিশেষ করে জ্বালানি, পরিবহন এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা অগ্রাধিকার পাবে। দ্বিতীয়ত, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদিতে দুদেশের অভিন্ন স্বার্থ রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, আঞ্চলিক উত্তেজনা নিরসন প্রভৃতি ক্ষেত্রে ইরাক ও ইরানের সহযোগিতা জোরদার খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, দুদেশের মধ্যকার অভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনকে আরও জোরদার করার ক্ষেত্রে এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতা বা সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাগদাদে শিয়া ও সুন্নি মাযহাবের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাকের প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আঞ্চলিক রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করেছেন। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, এই অঞ্চলে আমরা যারা আছি তারাই সবসময় থাকব, কিন্তু বিজাতীয়রা একসময় চলে যাবে। কাজেই আমাদের মধ্যে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে হবে। এ সময় ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় তারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, বাগদাদ আঞ্চলিক পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চালাচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে তেহরান ও বাগদাদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা জরুরি। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র কখনোই চায় না এই অঞ্চলের মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠুক। মার্কিন সরকার ইরাক ও সিরিয়ায় হস্তক্ষেপ করে এ দেশ দুটির জ্বালানি সম্পদ লুটপাট করছে। সন্ত্রাসবাদ দমনের নামে এ অঞ্চলে তারা সামরিক উপস্থিতি বজায় রেখে গোপনে সন্ত্রাসবাদের বিস্তার ঘটাচ্ছে। আর এভাবে তারা সমগ্র মধ্যপ্রাচ্যকে চরম নিরাপত্তাহীনতা ও যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইরাক সফর গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। অগ্রিম টাকা দিয়েও চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে সময় মতো করোনার টিকা পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ করেছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এতে করে টিকাদান কর্মসূচির স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে জানান তিনি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে সময় মতো করোনা টিকা পাচ্ছে না বাংলাদেশ। এ নিয়ে আক্ষেপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার দুপুরে এক ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগাম টাকা পয়সা দিয়ে আমরা 3 কোটি ভ্যাকসিনের জন্য চুক্তি করেছিলাম, কিন্তু সময় মতো তা পাওয়া গেল না। এতে করে টিকাদান কর্মসূচির স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। ভারতের ভ্যাকসিন অনিশ্চয়তায়
রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আফসোসের বিষয়, আমরা ভ্যাকসিনটা সময় মতো আমরা পাচ্ছি না, যার ফলে ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হতে। কিন্তু আমরা ওই ভ্যাকসিনের জন্যই খালি বসে রইনি। আমরা ইতিমধ্যে চায়নার সাথে যোগাযোগ করেছি, রাশিয়ার সাথে যোগাযোগ করেছি এবং আমেরিকার সাথে যোগাযোগ করেছি। রাশিয়ার যে টিকাটা স্পুটনিক, তারা আমাদের দেশে প্রোডাকশন করতে চায়। যদি কিনা আমাদের সেই ধরনের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, টেকনিক্যাল ক্যাপাবিলিটি থাকে, এই বিষয়গুলো তারা আবার নিজেরা দেখে তারপরে আশ্বস্ত হয়ে বাংলাদেশে তারা তৈরি করার একটা ব্যবস্থা নিতে পারে এবং সেই বিষয়ে আমরা তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছি। ইতিমধ্যে দেশে রাশিয়ার টিকা স্পুটনিক 5 এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ওষুধ প্রশাসনের কর্মকর্তারা বলছেন, স্পুটনিকটা যেমন আজকে আমরা অনুমোদন দিলাম, আর এরপরে হয়তো সিনোফার্মেটটা আমাদের অ্যাক্টিভ কনসিডারেশনে আছে যে ভ্যাকসিনটা আমাদের দেশে তৈরি করা যায় কিনা, অর্থাৎ এটা টেকনোলজি ট্রান্সফারও হতে পারে, আবার বাল্ক নিয়ে এসে ফিল এন্ড ফিনিশ হতে পারে। দুই ফরম্যাটে কথাবার্তা হচ্ছে। এদিকে দেশে অক্সিজেনের কোনো ঘাটতি নেই, তবে হাসপাতালে ভর্তি রোগী যদি 3 গুণের বেশি বৃদ্ধি পায় তাহলে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত 4-5 দিন কোনো অক্সিজেন আসছে না, আমরা তো চলছি, আমাদের তো অক্সিজেনের অভাব নাই। প্ল্যান করেছি যে আমাদের লোকাল যে অক্সিজেন, লিকুইড অক্সিজেন যারা তৈরি করে তাদের সমস্তটা আমরা নিয়ে হাসপাতালগুলোতে দিব যেখানে লিকুইড অক্সিজেনের প্রয়োজন আছে। কিন্তু রুগী যদি 7,000-এর জায়গা 21,000 হয় তাহলে কিন্তু সংকট হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনার প্রথম ঢেউ আমরা যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলে নিয়েছিলাম। বর্তমান সময়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণ সম্পর্কে আমরা সচেতন না হলে সামনে আবার করোনার তৃতীয় ঢেউ চলে এলে অবস্থা আরো ভয়াবহ হয়ে দেখা দিতে পারে। এ কারণে করোনার হাত থেকে বাঁচতে চাইলে দেশের প্রতিটি মানুষকে করোনা নির্মূল না হওয়া পর্যন্ত সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধু